এই একই ছিল মনে হয় ওগুলা কোনো আচ্ছা, লাস্ট ক্লাস যেটা পড়াইছি ঠিক আছে, এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো জায়গায় প্রবলেম? কতক্ষণ আমি এসডব্লিউ দিছি। অফিসে কথা বলে ঠিক আছে, বাড়ি কাজ করছো কেন? আমি হোয়াটসঅ্যাপে বলে নিয়েছি জন্য করছো কেন? এটা তো মিথ্যা কথা, বাসায় ফেলে আসছি করি নাই। এই এই আমি অফিসারকে বলে দিব। করছিস? করিস নাই কেন? আর বাকিগুলো করো না কেন? বেশি বড় না, এগুলা প্যারা লাগে। আচ্ছা, কয়টা কোয়েশ্চেন দিছি? 60টা। লাস্ট ক্লাস হচ্ছে কি বার? মঙ্গলবার। আজকে কি বার? মাঝখানে হিসাব পাইছি কয়দিন? 6 দিন ধরি, 7 দিন না, একদিন, 6 দিন ধরি। ঠিক আছে, ডেলি যে 10টা করে কোয়েশ্চেনের যে আনসার করি, 6 দিনে 60টা কোয়েশ্চেন হয়ে যায়। ডেলি 10টা কোয়েশ্চেন আনসার করা খুব বড় বিষয় না, আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। ঠিক আছে, একটা সাবজেক্টের জন্য আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় দেওয়াই যায়, তাই না? যাই তো। ঠিক আছে, তোমরা আসলে কি জানো? তোমরা ভাবো কি একদিনে বসে 60টা সবগুলো আনসার করে ফেলবো? একদিনে বসে 60টা সবগুলো আনসার করে ফেলবো। এই জন্য তোমাদের যত দুনিয়ার যত সমস্যা আছে সবগুলো হয়। তোমরা যদি বলতেছে না আমি আজকে 10টা, কালকে 10টা, পরশু 10টা, এরপর 10টা, এরপর 10টা করে করবো, দেখবো আজকে রেজাল্ট জমা রেডি হয়ে গেছিল। প্রসেস এ যাইতে হবে, হুট করে কিছু হয় না। 5 তলায় উঠতে হলে আগে একতলায় উঠতে হবে, তারপর দোতলায়, তারপর 3 তলায়, নাকি ধুম করে একলা 5 তলায় উঠবা? হবে না। ঠিক আছে, প্রসেসে আসতে হবে। আজকের জন্য মাফ করে দিচ্ছি। নেক্সট মাফ করেছি মানে তোমাদের নাম নোট করা হবে, মানে আমি আমি মাফ করে দিচ্ছি দিচ্ছি আর কি। কিন্তু গার্ডিয়ানের কাছে কল যাবে নেক্সট দিন থেকে। আজকেই কল যাবে, নেক্সট দিন থেকে আমি মাফ করবো না, গার্ডিয়ানও মাফ করবে না। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, লাস্ট চ্যাপ্টারটার মধ্যে বুঝি নাই এমন কোনো কিছু কি আছে? তোমরা কি নতুন আজকে? আচ্ছা, তোমরা কি চ্যাপ্টার 2 পড়ছো? পড়ো নাই? ওকে, কংগ্রেচুলেশন টু বোথ অফ ইউ। তোমরা আর কারো কোনো সমস্যা নাই? পারবো সব? সব ক্লিয়ার? আমি ছোট্ট করে তাহলে কোয়েশ্চেন করে দেখি কোথায়। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করে সে বলবে, ঠিক আছে? চ্যাপ্টার 2 তে। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, এটা আর এটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি বলো? 2 নম্বরটার ব্যাপন হার বেশি। হ্যাঁ, কেন? কে বলতে পারবে? 1 নম্বরটার ব্যাপন হার বেশি। 1 নম্বরটার পক্ষে কে কি? 3 জন। তুমি কি অর্ধেক আছে অর্ধেক নাই? দেখি বলো কেন ব্যাপন হার বেশি বলছো? ভর সংখ্যা কম? কিভাবে বের করছো? আন্দাজে? বল। 16। ওকে, তাহলে এটা কত আসবে? কেমনে 16 আসছে? বুঝছি? বুঝি নাই? বুঝছি? বুঝি নাই? আচ্ছা, একটু খেয়াল করব, একটু খেয়াল করব, দেখি একটু কি হয়। CH4, ঠিক আছে? CH4, এটার পারমাণবিক ভর বের করতে হবে, স্যার আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12। কার্বনের আণবিক ভর কত? পারমাণবিক ভর কত? 12। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হচ্ছে 1। কয়টা আছে? 4টা। 1 × 4 ব্র্যাকেট ইউজ করব, তাহলে 12 + 4 কত হবে? 16। আচ্ছা, আর এদিকে দিছি কত? C2H4। তাহলে C2 যদি H4 হয়, কার্বন কত? কার্বন কত? 12। ঠিক আছে, কয়টা আছে? তাহলে 12 × 2 প্লাস হাইড্রোজেনের কত? 1। কত আছে?
4, তাহলে হচ্ছে 24 প্লাস 4 সমান কত হয় 28। তাহলে এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী, ঠিক আছে না? এটা হালকা আর এটা হচ্ছে কি ভারী। কোনটা হালকা? এটা হালকা না? 28 এটা হালকা হবে না? তো কোনটা হালকা হবে? এটা হালকা হবে। তাহলে এটা যদি হালকা হয় তাহলে এটার ব্যাপন কি হবে? কম হবে। কম হলে ইয়ে হবে না, ব্যাপন হার কম হবে না? কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভেরি গুড। তাহলে এটা যদি কম হয় তাহলে এটা কি হবে? বেশি হবে। এটার ব্যাপন হার কি হবে? বেশি হবে। আর এটা যেহেতু বেশি তাহলে এটার ব্যাপন হার কি হবে? কম হবে। বোঝা গেছে? পারবো তো, কিন্তু একটা কোয়েশ্চেন আসবে তোমাদের এবারে ফাইনালি, আছে না প্রশ্ন? হ্যাঁ, বেশি কঠিন হবে প্রশ্ন, বেশি কঠিন হবে। না ভয় কেন লাগাবো, সত্যি কথা বলে দিচ্ছি, সত্যি কথা বলে দিচ্ছি, বেশি কঠিন হবে প্রশ্ন। ঠিক আছে, আগে থেকে বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এবার আসি আমরা আমরা তাহলে চ্যাপ্টার 2 তে কারো কোনো সমস্যা নাই? তাহলে আমরা চ্যাপ্টার 3 তে যাচ্ছি। চ্যাপ্টার 3 তে প্রথমে আছে হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। ঠিক আছে, কে কে? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে? ছোট থেকে শুনতেছি শুনতেছি না নাকি? বলো মৌলিক পদার্থ কাকে বলে? ভেরি গুড। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। কি বলছে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো কি পাওয়া যায় না, পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে একাধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলে হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। কি বলছি? যে পদার্থকে ভাঙলে একাধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। বোঝা গেছে? একটা মৌলিক পদার্থের সংজ্ঞা দাও। হ্যাঁ, H2, H2 অক্সিজেন, H2 এটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আর একটা যৌগিক পদার্থের সংখ্যা দাও, উদাহরণ দাও। পানি, পানির সংকেত কি জানি? তাহলে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম 1টা, ক্লোরিন 1টা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আমাদের যৌগিক পদার্থ। বোঝা গেছে? এই ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝাতে পারছি? শিওর? দেখি তুমি একটা উদাহরণ দাও যৌগিক পদার্থের। লবণ তো বলে ফেলছি, সোডিয়াম ক্লোরাইড বলে ফেলছি, বলি না এরকম? পানি আর লবণ ছাড়া অন্য কিছু বলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড। গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার যদি বসে যায়, এবার সব পরমাণু এবং অণু। পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কে? পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কে? পরমাণু। কে এই পরমাণুটা কে আবিষ্কার করছে জানি? হ্যাঁ, না। পরমাণু এই নামটা আসলে, অ্যাটম যে নামটা, এটা আসলে কে প্রথম ধারণা দিয়েছে? হ্যাঁ, ডালটন, জন ডালটন, জন ডালটন। ঠিক আছে, উনি প্রথম হচ্ছে অ্যাটম শব্দটা বলছিল। কি বলছিল? অ্যাটম শব্দটা উনি প্রথম বের করছিল, জন ডালটন। ঠিক আছে, এই পরমাণু ওয়ার্ডটা উনিই আনছে। ঠিক আছে, অ্যাটোমাস শব্দ থেকে, অ্যাটোমাস গ্রিক শব্দ, অ্যাটোমাস শব্দ থেকে অ্যাটম শব্দটা আসছে। অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। কি? অবি পড়ে গেছে কেরে? অবিভাজ্য। ঠিক আছে, এই প্রশ্নটা আসে। অ্যাটম শব্দের অর্থ কি? এখানে লিখে ফেলো না, ছোট ছোট বইয়ের মধ্যে লিখে ফেলো, বইয়ে লিখে ফেলো, বইয়ে লিখে ফেলো, বইয়ে লিখে ফেলো। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে কি? অবিভাজ্য। তোমরা বই পেয়ে গেছো তো? কেমিস্ট্রি বই পেয়ে গেছো? ওয়াও, তোমরা তো পাও নাই। কোন স্কুলে? আইডিয়ালে। তোমরা কোন স্কুল? বাবা, সরকারি স্কুল। দেখলে হবে, খরচা আছে। 1803 খ্রিস্টাব্দে যতটুকু সম্ভব মনে পড়ে, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, না না, এটা কথা বলছি 1803 খ্রিস্টাব্দে যতটুকু সম্ভব। এই 1803 নাকি শিওর? হ্যাঁ, 1803-এ আগে বই ছিল। 1803-এ জন ডালটন অ্যাটমটা আবিষ্কার করেন। ঠিক আছে, এই অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। ঠিক আছে, এখন তাহলে পরমাণু কি বোঝা গেছে? এখন একাধিক পরমাণু মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি? অণু। ঠিক আছে, একাধিক পরমাণু সমন্বয়ে যেটা গঠিত হবে সেটা হচ্ছে কি? অণু। জাস্ট সিম্পল জিনিস, শেষ।
আমি প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, প্রথম ক্লাসে না, এর মাঝখানে কয়েকবার বলছি, পরমাণু পরিবেশের মুক্তভাবে থাকতে পারে নাকি পারে না? পারে না। কেন পারে না? হ্যাঁ, তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, অন্য একটা পদার্থের সাথে সংমিশ্রণ বা নিজের সাথে কোনো কিছুর সাথে, অর্থাৎ তাকে হয় ইলেকট্রন শেয়ার করতে হবে অথবা কি করতে হবে, ইলেকট্রন আদান প্রদান করতে হবে, যাতে সে একটা বন্ধনে আবদ্ধ হয়ে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে। হ্যাঁ, অ্যানোড না, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ওটা তো ইয়েতে হ্যাঁ, ইলেকট্রোলাইসিসের একটা জিনিস, ওটা না। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরমাণু গেল, অণু গেল। বাহ, দুষ্টামি করতেছে যে। আচ্ছা, এবার আসো মৌলের প্রতীক। এখন প্রকৃতি টোটাল কতটা মৌল পাওয়া যায়? 118টা। এই 118টা মৌল যে ইংরেজি বা ল্যাটিন নাম আছে, ঠিক আছে, মৌলের ক্ষেত্রে নামগুলো হচ্ছে ইংরেজি এবং ল্যাটিন। কিছুটা সম্ভব অ্যারাবিক পাওয়া যেত বা যায়, এখনো যায়। আমি জানি না কোথাও পাইছি কিনা জানি না, কিন্তু কয়েকটা বইয়ের মধ্যে লেখা আছে অ্যারাবিক তো কিছু কয়েকটা শব্দ আছে। এখন এই অ্যারাবিকটার মধ্যে আছে হচ্ছে যে কেমিস্ট্রি প্রসারটা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যে অঞ্চলগুলোতে, ঠিক আছে, সেজন্য। তো এখন যাই হোক, তো এখানে তো ইংরেজি আর ল্যাটিন, আমরা ইংরেজি আর ল্যাটিনটাই দেখি। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ কি বলে? প্রতীক বলে। মোট কথা হচ্ছে মৌলকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি? প্রতীক। মৌলকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি? প্রতীক। যেমন হাইড্রোজেনকে, ঠিক আছে, হাইড্রোজেনকে প্রকাশ করি হচ্ছে কি দ্বারা? এইচ দ্বারা। অক্সিজেনকে প্রকাশ করি ও দ্বারা। নাইট্রোজেনকে এন দ্বারা। কার্বনকে সি দ্বারা। ফসফরাসকে ফসফরাসকে পি দ্বারা। সালফারকে এস দ্বারা। এই যে আমরা যা প্রকাশ করতেছি, এই যে প্রকাশ করার যে পদ্ধতি, এটাই হচ্ছে কি? প্রতীক। এখন এখানে ইংলিশ ছাড়াও কিছু শব্দ আছে যেটা হচ্ছে ল্যাটিন। ল্যাটিন মানে কি জানি? ল্যাটিন কোন অঞ্চল, কোন দেশের ভাষা? ল্যাটিন আমেরিকার ভাষা, ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ভাষা হচ্ছে কি ভাষা? ল্যাটিন ভাষা, ঠিক আছে। তো এখন এই যে এখানের মধ্যে একটু খেয়াল করে দেখো, যেমন সোডিয়াম, সোডিয়াম, এই সোডিয়ামের নাম হওয়ার দরকার ছিল কি? এস না? কিন্তু এস দিয়ে আবার কি বুঝতেছি? সালফার। তোরা বলছিস না সোডিয়াম, তাহলে কি দি? নাইট্রিয়াম থেকে এনএ দি। কপার হচ্ছে কি? কাপ্রাম, সিইউ। পটাশিয়াম হচ্ছে কি? হেলিয়াম, কি? পটাশিয়াম। সিলভার, আর্জেন্টাম, ঠিক আছে, এ জি। বুঝাতে পারছি? এইগুলো হচ্ছে ল্যাটিন নাম। এই জিনিসটা মুখস্থ করতে হবে। ফসফরাস, ফসফরাস, হ্যাঁ, পি দিয়ে। ওগুলো তো মুখস্থ করতে হবে, বাট এই ল্যাটিন নামগুলো হচ্ছে যে এগুলো যেগুলো আছে, হ্যাঁ, এই ল্যাটিন নামগুলো মুখস্থ করতে হবে। পর্যায় সারণী 30টা ছাড়াও কিছু কিছু মৌল মুখস্থ করতে হবে, যেমন ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে টাংস্টেন, তারপর হচ্ছে গোল্ড আছে, সিলভার আছে, এখানে আছে। এখান থেকে রাদারফোর্ডিয়াম লাগবে না এগুলো। আমি বলবো হচ্ছে ওই যেগুলো ইয়ার ক্ষেত্রে লাগে, বিক্রিয়ার ক্ষেত্রে লাগে, কোথায়? হ্যাঁ, এখান থেকে আর্সেনিক আছে, তারপর টিন আছে, ক্যাডিয়াম আছে, সিলভার আছে, রোডিয়াম আছে, মলিবডেনাম আছে। না, এগুলো এমনি বলছি, এগুলো আমি দাগাই দিব। এখন এখন না, এগুলো আমি দাগাই দিব, সমস্যা নাই। এখন যেগুলো বলছে এগুলা, তো এই জিনিসগুলো একটু কি করতে হবে? মুখস্থ করতে হবে। এমসিকিউর জন্য আসতেই পারে যে নিচের কোনটি সোডিয়ামের ল্যাটিন নাম? নিচের কোনটি কি সোডিয়ামের ল্যাটিন নাম? তো এখান থেকে দাগাইতে হবে। আচ্ছা, এখন তোমাদের মনে মাঝে মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে এখানে তো সোডিয়ামের পরে এন এর পরে এন নিছে, কিন্তু এখানে মার্কারের মধ্যে এইচ এর পরে ওয়াইটা নেয় না কেন? আছে প্রশ্ন, আছে না? এইচ এর পরে ওয়াই, ওয়াই ডি আর ইউ আর জি ওয়াই, ঠিক আছে, এত কিছু না নিয়ে শুধু এইচ আর জি কেন নিছে? তারপর হচ্ছে এমন হতে পারে না টিনের মধ্যে স্যার এস টি এ বাদ দিয়ে এন কেন নিছে? ঠিক আছে, তারপরে অ্যান্টিবডির মধ্যে এস টি টি আই বাদ দিয়ে বি কেন নিছে, এস বি কেন নিছে? এটা আসলে কোনো নিয়ম নাই। এটা যারা নাম দিচ্ছে, আমাকে একজনের কোয়েশ্চেন, আমি এটাই কেন তুলছি যে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা এরকম কেন কেন হয়েছে। যেমন তোমার নাম কি? হ্যাঁ, সাকিব, তোমার নাম সাকিব কেন? হ্যাঁ, ওর মা বাবা দিছে, সেজন্য। এক্স্যাক্টলি,
এটাও ওরা দিছে, সেই জন্য এটার ফিক্সড কোনো নিয়ম নাই যে একটা বাদ দিয়ে বা দুইটা বাদ দিয়ে বা তিনটা বাদ দিয়ে এটা এরকম করে হবে, এরকম কোনো নিয়ম নাই। যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন সিলভারের ক্ষেত্রে যেমন এয়ার, এয়ার দিয়ে বুঝাচ্ছে, আর্গন বুঝাচ্ছে, ঠিক আছে, সেজন্য এয়ারটা নেওয়া হয় না, কি এরপরে জি নেওয়া হয়েছে। এরকম কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম কিছুই আছে, বুঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এই জিনিসগুলো করা। আমাকে একটা ব্যাচে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, স্যার এটাকে হাইড্রোজেনই কেন বলে? আমি ওকে কি উত্তর দিব আমাকে বলো? আমি ওকে জিজ্ঞেস করছি, যেমন তোমাকে বললাম, আচ্ছা তোমার না, ওর একটা নাম নাম বলছি না, আমি তোমার নাম এটা কেন? ও স্যার আচ্ছা এটা আমার আব্বু দিচ্ছে সেই জন্য। আচ্ছা এটাও ওর আব্বা দিচ্ছে সেই জন্য। ঠিক আছে, সিম্পল হিসাব, এটা ওর বাবা দিছে সেই জন্য এটার নাম হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটাকে বোঝা গেছে, বোঝা গেছে নাকি যায় নাই? গেছে। আচ্ছা, তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দুইটা অক্ষর লিখে থাকি। কারণ দুইটা অক্ষর লিখার ক্ষেত্রে প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর শেষের অক্ষরটা হবে ছোট হাতের। ঠিক আছে, এখন এখানের ক্ষেত্রে তোমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যারা 71-এ 14 ডিসেম্বর আমরা পাই নাই, হানাদার বাহিনী পাই না, যারা থেকে গেছে আর কি, ওরা করে কি, এই সোডিয়ামের মধ্যে এনে লিখবে, কেমনি এ লিখবে এখানে, না এখানে বড় সংখ্যা না, এখানে হচ্ছে এটা পাওয়ার লিখেছে, এটা হচ্ছে পাওয়ার লেখার জায়গা। ঠিক আছে, যাই হোক, আমার কথা হচ্ছে যে কিছু বুদ্ধিজীবী হচ্ছে 14 ডিসেম্বর যেগুলো বেঁচে ছিল এগুলা, তারপরে অনেকে আছে আবার লিখবে কি, দেখবে কি জানো, লিখে এক স্টুডেন্ট খাতার মধ্যে লিখছে সিলভার, এই যে এটা আছে না এজি, ও লিখছে হচ্ছে এ জি। আমি বলছি চার্চটা বাদ দিছে কোনো, এই জি চার্চ স্কুল বানাই ফেলতে একেবারে হয়ে যাইতো, আমরা কিছু অন্তত বুঝতাম, এখন এটা আমি কি বুঝবো, এ জি কি বুঝবো এটা দিয়ে, এ আর জি কিছু বোঝার মতো নাই তো। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি ভুল হয় লিখা, তুমি এন লিখছো এত বড় করে, পাশে যদি এত বড় করে এ দাও, হইলো এটা? ছোট হাতের এ কি বড় হাতের এন এর সমান? আছে, দেখবা, তো দেখো তোমার নিজেদেরও অনেক সময় লিখার স্পিডে হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো একটু ঠিক করে লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো সংকেত। তাহলে হ্যাঁ, তো এখন আমরা বলছি কি, মৌলকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি প্রতীক, আর যৌগকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংকেত। ঠিক আছে, মৌলকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি প্রতীক, আর যৌগকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংকেত। কারণ এই সংকেত গুলো লিখার সময়ও তোমাদেরকে একটু বুঝে শুনে থাকতে হবে। যেমন এই যে একটা কিছু স্টুডেন্ট আছে সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখতেছে, দেখো, হ্যাঁ, ওর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা তো সালফিউরিক অ্যাসিডের সংকেত 1 নাম্বার হয় নাই, হাইড্রোজেন বুঝতেছি একটা, ভালো কথা, সালফার বুঝতেছি দুইটা সালফার আছে, এটা দিয়ে কি বুঝবো? এসও দিয়ে যদি কিছু কোনো যৌগ থাকতো তাহলে বুঝছেন যে এসও দিয়ে কিছু আছে, এসও দিয়ে তো কিছু নাই, আছে নাই, তো এটা এটা কিছু হইলো? হ্যাঁ, হয় নাই। তারপরে কিছু স্টুডেন্ট আছে যে সব ঠিক আছে, মানে আস্তে আস্তে লেখা আস্তে আস্তে ছোট হয়ে যায়, একটা বড় ভাই, একটা মেজো ভাই, একটা ছোট ভাই, এরকম বড় মেজো ছোট এরকম করে সম্পত্তি ভাগ বন্টনের মতো বড় মেজো ছোট বানাই। ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে না। কিভাবে লিখতে হবে? হাইড্রোজেন যতটুকু, ঠিক আছে, এই যতটুকু লিখছি, টু হবে তার নিচে, নিচের পার্টে H2, এইচ এর সমান করে কি লিখবো? এস লিখবো, এস এর সমান করে ও লিখবো, তারপর পাশে টু এর বরাবর কি লিখবো? 4 লিখবো। যতগুলো ইন্ডিভিজুয়াল মৌল আছে প্রত্যেকটা সেম সাইজের হবে। বোঝা গেছে? প্রত্যেকটা কি হবে? সেম সাইজের হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো তোমাদের একটা কমন ভুল, এই যে সি কি লিখি আমরা, এটাকে কি বোঝা যাচ্ছে? C1 বোঝা যাচ্ছে না? C1 টু এম লিখছে বলে মতো লাগছে না? লাগতেছে না? কিন্তু এটা আসলে 1 না, এটা হচ্ছে কি এল, ক্লোরিন। এই জিনিসটা অনেকে ভুল করে, HCl লিখছে এরকম করে, HC1, আমি টেনশনে পড়ে গেছি, আমি যে এটা কোন যৌগ, হাইড্রোকার্বন দিছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু ওয়ান এটা পাশে কেন লিখছে? ম্যাথের মধ্যে কখনো তো এরকম বা কোনো জায়গায় তো ওয়ান লিখতে দেখিনি। আমি টেনশনে পড়ে গেছি, আমি গুগল করতেছি করতেছি করতেছি, এখন হঠাৎ করে আমি দেখি বইগুলো দেখছি, বইয়ের মধ্যেও নাই। আমি ভালো করে খেয়াল করে দেখতেছি যে এটাকে জুম করে মোবাইলে দেখতে দেখতে এটাকে দেখতে ওয়ান মতো লাগে। ওরে খোদা, এটারে ওয়ান বুঝে বসে আসছে।
তো এই জিনিসগুলা করব না, ঠিক আছে? এগুলা করব না, একটু মাথায় রাখবে এই ধরনের এই ভুলগুলো যদি হয়। এখন তুমি একটা স্টুডেন্ট যদি এইচসি এর কাছে HC1 লিখো, টিচার তোমাকে নাম্বার দিবে? কাটিতে দিবে না, বলবে তোর নাম্বার পাওনা আছে, পরের পরীক্ষায় কাটি দিব। যেগুলোতে দিবে দিবে, বলবে যে তোর নাম্বার পাওনা আছে, পরের পরীক্ষায় কাটি নিব। তো বোঝা গেছে সংকেত? ক্লিয়ার? কারণ সমস্যা নাই? বুঝো নাই? কসম খাই বলো তো, না বলো আমার কসম, আমি বুঝছি। এই যে আমার কসম দিতেছে, আমি মরে গেলে তোমার নিজের কসম খাও। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? বুঝছো? আচ্ছা গেল। এবার আসো পরমাণুর ভেতরের কণা। এখন ডাল্টন তো 1803 সালে বলে গেছে যে পরমাণু কি করা যায় না, ভাঙা যায় না, পরমাণু হচ্ছে কি অবিভাজ্য। এখন 1911 সালে রাদারফোর্ড আসছে, বলতে আসো, আহো বাতিজা আহো। আগে বলতেছে ডাল্টনকে বলতেছে যে 1911 সালে রাদারফোর্ড করছে কি কিছু গবেষণা শুরু করছে। সে একটা পরীক্ষা করছে যেটা আমরা এই চ্যাপ্টারে পাবো। রাদারফোর্ডের একটা আলফা কণা বিচ্ছুরণ একটা পরীক্ষা আছে। সে এই পরীক্ষার মাধ্যমে পাইলো কি এই পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে আমরা 3 ধরনের স্থায়ী কণিকা পাই। কয় ধরনের? 3 ধরনের। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন সেই ইলেকট্রন প্রোটনকে নিউট্রন সম্পর্কে জানবো। তার আগে ইলেকট্রন কি করে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে কি থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে কি করে অবস্থান করে। যতটা ইলেকট্রন ততটা প্রোটন। 5টা যদি ইলেকট্রন হয় প্রোটন কয়টা হবে? 5টা যদি প্রোটন হয় প্রোটন ইলেকট্রন কয়টা হবে? 10টা যদি ইলেকট্রন হয় ইলেকট্রন প্রোটন কয়টা হবে? 10টা। কিন্তু নিউট্রনের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে কি বলছে দেখি, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে? এই কুলম হচ্ছে কি চার্জের একক, ঠিক আছে? এই লিখে রাখো না, একটু লিখে রাখো না, চার্জের একক। চার্জের একক কি? কুলম। এই কুলম দিয়ে এখান থেকে টেনে লিখো চার্জের একক। কি লিখছি নিজেও জানি না। তোমরা স্টিকি নোট ইউজ করো না? স্টিকি নোট ইউজ করিও ভালো ওগুলা। আচ্ছা এখন তো ওই যে 14 ডিসেম্বর বেঁচে যাও বুদ্ধিজীবীদের মধ্যে কিছু অংশ, ঠিক আছে, প্রশ্ন করতে পারে, বলো স্যার এখানে -1.60 আছে, 0 এটা না দিলে স্যার কিছু হবে? আছে, কোয়েশ্চেন করে। এখানে হয়তো এখন বলতেছে না কি বুদ্ধিজীবীরা, কিছু কিছু বুদ্ধিজীবী আছে যে কি করবে, কোয়েশ্চেন স্যার -1.60 যেটা আছে, 0টা না দিলে কিছু হবে? তো তাদের উদ্দেশ্যে বলি 0টা না দিলে কিছু হবে না, দশমিকের পর শূন্য কোনো দাম নাই, ঠিক আছে? তাহলে -1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে ইলেকট্রনের চার্জ যদি মাইনাস এটা হয়, তাহলে প্রোটনের চার্জ কি হবে? জাস্ট এটা বরাবর থাকবে, প্লাস এটা হয়ে যাবে, কারণ বলছে কি চার্জ কি থাকবে, সমান থাকবে। ইলেকট্রনের চার্জও যত, প্রোটনের চার্জও তত। মনে থাকবে? থাকবে না থাকবে না? থাকবে। আচ্ছা ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো নিয়ে অঙ্ক আছে এরপরে। 10⁻⁻9 10⁻⁹ বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বরাবর থেকে যাবে, জাস্ট এই জায়গায় মাইনাসের জায়গায় প্লাস বসবে, আর কিচ্ছু না। এটা পাবো তো, এখানে আছে, এই যে আছে তো, আমি জাস্ট বুঝার জন্য বলে বলে ফেলছি আর কি। আচ্ছা এবার আসো এটার ভর কি, এটার ভর হচ্ছে কত, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। বিশাল ওজন নিউ ইলেকট্রনের ভর। কারণ আমি টেনশনে পড়ে যাই মাঝে মধ্যে, এত বড় দাড়িপাল্লা এটা ফাইসে করতে, আর এটা মাপছেই বা কেমনি, টেনশনের বিষয় তো। 10⁻28 মানে জানো কতটুক? 10-এর পরে না, 0.28টা শূন্য, তারপরে 911 শূন্য দশমিক দিয়ে কয়টা শূন্য, 28টা শূন্য, তারপর হচ্ছে 28টা নাকি 27টা, 28টা, 28টা, 27টা হবে মনে হয়, 27টা হবে মনে হয়, যত শুনুন 27টা হবে। যাই হোক 27টা বা 28টা এরকম এরকম মাঝে মাঝে একটু আমার এখন খেয়াল আসছে না। এটা একটা ইয়ে আছে,
যাই হোক, যেটা বলছে 0.27টা বা 28টা শূন্য দেওয়ার পরে তারপরে 911, চিন্তা করো কি ভারী এটা, বিশাল ওজন না? হ্যাঁ, আমি টেনশনে পড়ে যাই মাঝে মধ্যে, এই ওজন মাপছে কেমনে তারা, এত বড় দাড়ি পাল্লাটা পাইছে কোথায়? টেনশনের বিষয় না? তো এখন শূন্যর পরে এতগুলা শূন্য চলে আসছে, বিজ্ঞানীরা বলছে বাদ দাও, এত শূন্য টূন্য হিসাব করার দরকার নাই, এটার আপেক্ষিক ভর হচ্ছে কি শূন্য। শেষ, জামিলা ফুরাই গেছে। ওরা বলছে কি এত শূন্য হিসাব করার কি নাই, দরকার নাই, 27টা বা 28টা শূন্য আছে, মানে হচ্ছে কি এটা শূন্যই, একবারে কি ধরে নাও, এটাকে শূন্যই ধরে নাও। আমার একটা কাল করতে দাও তো। ঠিক আছে, 27টা শূন্য হবে, 27টা শূন্য, 0.27টা শূন্য, তারপর 911। চিন্তা করা যায়? হ্যাঁ, ঢুকে মাথায় কিছু? কত বড় এটা। আচ্ছা, এখন তো গেল, এর ভর তো বের করছে, বের করার পরে বলে কি এটা আবার প্রোটন আর নিউট্রন থেকে 1840 গুণ কম। তার মানে এক প্রোটন আর নিউট্রনের ওজন যদি 1840 হয়, তাহলে ইলেকট্রনের ওজন হচ্ছে কত? 1। 1840 গুণ কম, কার থেকে? প্রোটন ও নিউট্রনের ভর থেকে। বোঝা গেছে? যাই নাই মনে হয়। দেখো, প্রোটন আর নিউট্রনের ভর থেকে এটা হচ্ছে তুলনায় কত? 1840 গুণ কম। ঠিক আছে, মানে আমার ওজন ধরা 100 কেজি, তোমার ওজন ধরো 20 কেজি, তাহলে তুমি আমার ওজন থেকে 5 কেজি, 5 গুণ কম। এটার ক্ষেত্রে ঠিক সেম, নিউট্রন আর প্রোটনের ওজন থেকে 1840 গুণ কম। বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসো প্রোটন। প্রোটনকে কি বলতেছে? না না না, দুইটার থেকে, মানে প্রোটন হিসাব করলে এটা প্রোটন থেকে 1840 গুণ কম, নিউট্রন হিসাব করলে প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। ঠিক আছে, হালকা বেশ কম, এটা পাবো এখানে আমরা প্রোটন আর নিউট্রনের ভর হালকা, একদম হালকা বেশ কম। ঠিক আছে, বেশি বেশি সমস্যা, তফাৎ নাই, পার্থক্য নাই। তো বলছে এটার থেকে 1840 গুণ কম, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা, তারপর কি বলছে? প্রোটনের চার্জ বললাম ওই যে সেম, যেটা পড়ছি মাইনাসে, এটা তার হচ্ছে কি প্লাস ভার্সনটা। এবার হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর প্রোটনের ভর হচ্ছে যে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। কি বলছে? 1.67 ইন্টু 10⁻, কত? 24 গ্রাম। একটু আমরা একটু ডিটেলসে যদি যাই, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, তো নিয়ে যাও কেজিতে, আর 1000 দিয়ে ভাগ করো এটাকে। এটা লিখে 1000 দিয়ে ভাগ করো। ভাগ করবে না গুণ করবে যে? গ্রাম থেকে কেজিতে গেলে ভাগ করে নাকি গুণ করে? গ্রাম থেকে কেজিতে গেলে ভাগ করে নাকি গুণ করে? এত কনফিউজ তোমরা, ভাগ করে না গুণ করে? ভাগই তো করে ভাই, করো না। মানে আমি একটু করে মাঝখান থেকে একটু নাড়ি দিছি, যে গুণ করে, ভাগ করে না গুণ করে, ভাগ করে না গুণ করে, ভাগ করে না গুণ করে। আজকে কালকে একজনকে দাঁড়ায় বলছে, আমি 4 রেখে, এই 4 রেখে 5 না? ও বলছে, হ্যাঁ স্যার। আমি 4 রেখে 5 না? ও না না স্যার, 4 রেখে 4। 10⁻27 হবে এটা, 27 হবে। সিম্পল জিনিস বলি, কত 1000 শূন্য কয়টা? 3টা তো। এই 24 আছে না, 24টা শূন্য, তার মানে 24টা 3টা যোগ করো, কত হবে? 27টা। ভাগ করলে, যেহেতু ইনভার্স আছে, ইনভার্স মানে কিসে আছে? ভাগে আছে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কি করে দিবা? ওইটা একটা যোগ করে দিবা, আর যদি গুণ করো তাহলে এখান থেকে মাইনাস করে দিবা, বাস শেষ, কাহিনী করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এটার ক্ষেত্রে এখন এই প্রোটন থেকে নিউট্রনের ভর একটু বেশি, প্রোটন থেকে নিউট্রনের ভর কি একটু বেশি, এটা 1.673, আর এটা হচ্ছে কি 1.675, বাকিটা বরাবর সেম থাকবে। বোঝা গেছে? গেছে নাকি যায় নাই? গেছে। আচ্ছা, আপেক্ষিক আধান। এখন এই আধানগুলোর থেকে আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান মানে কি? একটা আমরা তুলনা আধান ধরে নিছি। কি ধরে আধান ধরেছি? তুলনা, তুলনা করছি, একটা তুলনা করে একটা আধান ধরে নিছি, যে ইলেকট্রনের আধান হচ্ছে কি -1। এখন এই আধান নিয়ে তো আর আমি কাজ করতে পারবো না।
আমার প্র্যাকটিক্যালটা কাজ করতে হবে, এটার জন্য আমি কি তুলনা আদান ধরে নিলাম হচ্ছে কি -1, তুলনা আদান এটা ধরে নিচ্ছে হচ্ছে কি +1। এখন যেহেতু একটা প্লাস একটা মাইনাস চলে আসছে, তাহলে নিউট্রন বেচারা কোনো কি নাই, চার্জ নাই, ঠিক আছে, কারণ তাকে তো আমি প্লাস বা মাইনাস দিতে পারবো না কোনো কিছু, কারণ প্লাস মাইনাস কি থাকবে, সমান সমান থাকবে। আর আমরা জানি কি নিউট্রন হচ্ছে, নিউট্রনের কোনো কি নাই, চার্জ নাই। আচ্ছা, আর ইলেকট্রন আপেক্ষিক বল ধরে নিচ্ছি হচ্ছে কি 0, কারণ এত ছোট। আর এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি 1, আর এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি হচ্ছে 1। শেষ। হ্যাঁ বলো, বোঝা গেছে এতটুকু? এতটুকু বোঝা গেছে নাকি যায় নাই? কারো কোনো সমস্যা এই এতটুকুর মধ্যে? এখন এই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এই জিনিসগুলো লাগবে, চার্জ গুলা, ভর গুলা, এগুলো লাগবে, ঠিক আছে। আর এই জিনিসগুলো তো মুখস্থ রাখতেই হবে, এগুলো লাগবে। এখন তোমরা 9-এ না, এখন আজীবন লাগবে, বেঁচে থাকবো যতদিন লাগবে এগুলো ততদিন, ঠিক আছে। ইন্টারে লাগবে, ইন্টারের পরে লাগবে, এখন লাগবে। আর এই চ্যাপ্টারে এখন এগুলো নিয়ে ম্যাথও আছে কিছু কয়েকটা, তো এগুলো লাগবে, এখন লাগতেই থাকবে শুধু। তো তার বেটার হয় কি করে রাখা, শিখে রাখা, ঠিক আছে। বেটার হয় কি রাখা, শিখে রাখা। শিখে রাখলে ঝামেলা পুরো হয়ে গেছে। শিখে রাখলে এখন শিখে আবার ভুলে গেলে হবে না, আওড়ায় আওড়ায় রাখতে হবে। তোমাদের সমস্যা কি জানো, তোমরা শিখো ঠিক কিন্তু ভুলে যাও। ভুলে যাওয়ার কারণ কি, প্র্যাকটিস করো না। এক্স্যাক্টলি, প্র্যাকটিস। তুমি আজকে কতটুকু পড়ছো সেটা বিষয় না, তুমি আগে যেটা পড়ছো সেটা কি আজকে তোমার মনে আছে কিনা, এটা হচ্ছে বিষয়। তুমি আজকে এক পৃষ্ঠা পড়ো, কিন্তু গত 5 দিনে যদি তুমি যদি 5 পৃষ্ঠাও পড়ো, ঠিক আছে, ওই 5 পৃষ্ঠা তোমার আজকে মনে আছে কিনা, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এই তোমার একজন বড় মনীষী ছিলেন, উনি বলতো আমি পড়তাম কম, রিভিশন করতাম বেশি, যাতে আমি যা পড়ছি তা আমার মনে থাকে, ঠিক আছে। নতুন পড়া আজকে পড়ছি অল্প করে, কিন্তু পুরোনো যেগুলো পড়ছি সেগুলো কি থাকে, মনে থাকে। মনে থাকাটা জরুরি এখানের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদের বাড়ি কাজ হবে যে, প্রথম বাড়ি কাজ যেটা হবে সেটা হচ্ছে যে, এই যে এখানে যে ল্যাটিন নামগুলো দেওয়া হয়েছে, ল্যাটিন নামে যে চার্টটা দেওয়া হয়েছে, এই চার্টটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে সুন্দর করে লিখে নিয়ে আসবা নেক্সট নেক্সট ক্লাসে, ঠিক আছে। এই চার্টটা মুখস্থ করে নিয়ে আসবা। তারপর হচ্ছে তোমার এটা ছিল হচ্ছে যে 38 পৃষ্ঠা। তারপর হচ্ছে এই যে এখানে পরমাণুর ভেতরে যে কণা, একটা প্রশ্ন ধরো, পরমাণুর ভেতরে কণা সম্পর্কে ব্যাখ্যা করো, পরমাণুর ভেতরের কণা সম্পর্কে করো ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তুমি কিভাবে আনসার করবে, এইটা প্রশ্নটা সেভাবে আনসার করে নিয়ে আসবে। পরমাণুর ভেতরে কণা, দ্য পার্টিকেলস ইনসাইড অ্যান অ্যাটম। বোঝা গেছে? আজকে ক্লাসটাকে বুঝছি নাকি বুঝি নাই? এই বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, কারো কোনো প্রবলেম নাই নাকি বাইরে যে গালি দিবা? তুমি তো দিবা মনে হয়, শিওর? ঠিক আছে, হয়েছে, হয় নাই?